প্রসঙ্গে আপনি 2 লাইন বলতে পারেন, কারণ এটা আপনাদের অসংখ্যবার শুনতে হয়েছে, আরো কয়েকশোবার হয়তো শুনতে হবে। সেটা হচ্ছে বামরা কি করেছে বাংলাদেশের জন্য। বামপন্থীরা বাংলাদেশের জন্য যদি কিছু না করে থাকে তাহলে কারা করেছে সেটা একটু জানার ইচ্ছা। কারণ হচ্ছে 52 সালের ভাষা আন্দোলনে বামপন্থীদের নেতৃত্ব, 62-তে নেতৃত্ব, 69-এর নেতৃত্ব, 71-এর যুদ্ধ, 90-এর সেখানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা থেকে 24 সালেও বামপন্থীরা যে রাজপথে ছিল এবং সেটা যে অত্যন্ত নির্ধারক একটা জায়গাতে ছিল, সেটা এমনকি তাসনুভা জাবিনও যখন শাহবাগে সেখানে এসে দাঁড়িয়েছিলেন, তার সাথে যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকেরই পরিচয় ছিল তারা কিন্তু বামপন্থী ঘরানারই মানুষ। এবং আমরা মনে করি যে এখানে আজকে এই বামপন্থীরা কি করেছে সেই প্রশ্ন যারা করেন তারা আসলে জনগণের ভবিষ্যতের পরিবর্তন সেটা যে শুধুমাত্র বামপন্থীদের হাত থেকেই সম্ভব সেটা তারা খুব ভালো করে জানেন। এবং বামপন্থী রাজনীতিকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে রাখা সেটার তো নানান রকম প্রয়াস সবসময় হয়েছে। আমার কথা না এটা, কিন্তু বামপন্থীরা যে এত তীব্রভাবে আওয়ামী লীগের সঙ্গে মিশে যায়, কখনো কখনো বিএনপির সাথে মিশে যায়, সেইটা বা কেমন? এটা আমার কথা না। ইসলামিক দলগুলি যে আওয়ামী লীগের সাথে মিশে যায় সেই বিষয়ে তাহলে কথা বলুন। খেলাফতে মজলিসের একটা অংশ আপনি তো আমাকে তর্কে হারাচ্ছেন, তর্কে তো আপনি আমার সঙ্গে জিতছেন চক্রবর্তী, তর্কে তো আপনি আমার সঙ্গে জিতছেন, আমি তো তর্ক করতে চাইছি না। আমি বলতেছি যে এটা কিরকম, মানে এত বেশি এই যে এত নেতৃত্ব, এত সংগ্রাম, এত আত্মত্যাগের পরেও মানে অক্সিলারি ফোর্স হয়ে বারবার থাকাটা কেন, মানে কেন এরকম মিলে যাওয়া? এবং অক্সিলারি ফোর্স যে কারণেই হোক, বামপন্থীরা অক্সিলারি ফোর্স হয়ে আছে বলেই কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতিতে সত্যিকারের পরিবর্তনটা হচ্ছে না। বাংলাদেশের যে রাজনৈতিক পরিবর্তন হচ্ছে না সেটা আমাদের বাম রাজনীতি শুধু না, এখানে দেশপ্রেমিক প্রগতিশীল মানুষদের যে রাজনৈতিক শক্তি সেটা প্রমিনেন্ট হতে পারছে না বলেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন হচ্ছে না। আমরা সেই রাজনৈতিক পরিবর্তনের জন্য আশাবাদী, আমরা সেই লড়াইটা করতে চাই, আমাদের যতটুকু সামর্থ্য থাকুক আমরা সেই লড়াইটা করছি এবং আমরা মনে করি বামপন্থীরা শক্তিশালী হলেই একমাত্র বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য পরিবর্তন সম্ভব। ওকে, অ্যাড্রেস করতেছেন খালেদ মহিউদ্দিন থেকে খামু বলতেছেন, দি মাস্টার অফ লিডিং কোয়েশ্চেন কোট করতেছেন, জনগণই কি নারী নেত্রী পছন্দ করতেছে না নাকি? মানে এটা আমি আপনাদেরকে লিডিং কোয়েশ্চেন করছি, এটা তার কাছে মনে হচ্ছে। ডক্টর চক্রবর্তী আপনি যদি একটু বলেন প্রশ্নটা, আর আমি রিপিট করলাম না। দেখুন, আসলে নারী নেতৃত্ব পছন্দ অপছন্দ করার বিষয়টা তো রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যারা সমাজকে একটা পুরানো চিন্তাধারায় দেখতে চান, যারা হচ্ছে গিয়ে এক ধরনের সামন্তীয় সমাজ ব্যবস্থা কায়েম করতে চান, যারা এক ধরনের ফিউডাল চিন্তা ধারণ করেন, তাদের রাজনৈতিক অবস্থান সেটা একরকম হবে। আবার আমরা দেখি যে এমনকি আমাদের এই কর্পোরেট কালচারের মধ্যেও এই এই যারা পুঁজিবাদী ধরনের যারা রাজনৈতিক দল করেন তারাও কিন্তু আসলে নারীদেরকে ব্যবহার করতে চান, কিন্তু নারীদের ক্ষমতায়নটা তারা করতে চান না। দীর্ঘ সময় বাংলাদেশে তো আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী নারী ছিলেন, বিরোধী দলীয় নেতা নারী ছিলেন, সাম্প্রতিক গত সরকারের আমলে তো স্পিকার নারী ছিলেন, এমনকি খুব গুরুত্বপূর্ণ পদগুলিতেও নারীদেরকে একটা আলংকরিক ভাবে পদায়ন করা হয়েছে। কিন্তু যখন ঐক্যমত্য কমিশনে আমরা যুক্তি করলাম যে নারীদের সংরক্ষিত আসনগুলিতে সরাসরি নির্বাচন দিতে হবে, তখন কিন্তু সব দলগুলি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেলেন এবং অল্প কয়েকটি দল, 4 থেকে 5টি দল থাকলেন যারা হচ্ছে বেশিরভাগই বামপন্থী, এরা হচ্ছে বললেন যে হ্যাঁ এটা সরাসরি নির্বাচন হওয়া প্রয়োজন। কিন্তু বাকিরা কিন্তু কেউ রাজি হলেন না এবং সংরক্ষিত আসনটিও না রাখার পক্ষে কিন্তু সেখানে দুটি ইসলামিক দল তারা অবস্থান নিয়েছিলেন। এবং সেটা তারা কেন অবস্থান নিয়েছিলেন সেটা পরিষ্কার হলো যখন তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একজনও নারী প্রার্থী তারা দিলেন। অর্থাৎ তারা আসলে নারীদেরকে রাজনৈতিক যে ক্ষমতায়নের চিত্র সেইখান থেকে পুরোপুরি তারা মুছে ফেলতে চান এবং সেটার প্রতিফলন তারা তাদের মনোনয়ন দেওয়ার মধ্য থেকেই দিয়েছেন। এবং সেটা তো তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে এটা আছে। তারা, আপনারা দেখেছেন যে একটি দল বলেছে 5 ঘন্টা কাজ করাবেন, আরেকটি দল বলেছেন যেহেতু তার কথাকে টেক্কা দিতে হবে তারা বলেছেন যে 5 ঘন্টা কেন, আমি তো কাজই করাবো। মানে এই যে এক ধরনের খুবই মধ্যযুগীয় চিন্তা দিয়ে তারা যে পরিচালিত হন, তারা পরিচালিত হচ্ছেন মধ্যযুগীয় চিন্তা দিয়ে, কিন্তু তারা রাজনীতিটা করছেন কিন্তু এই যুগে। তো ফলে আসলে তাদের এই যে উত্থান, বিশেষ করে 5ই আগস্টের পরে ইনক্লুসিভ পলিটিক্স এর কথা বলতে বলতে আসলে ইনক্লুড যে কাদেরকে করার চেষ্টা করা হয়েছে এটা তো খুবই পরিষ্কার। আজকে সংসদে আমরা দেখছি যে একজন সংসদ সদস্য, তিনি একটি এলাকার নির্বাচিত সংসদ সদস্য, তিনি একটি ওয়াজ মাহফিলে গিয়ে 2জন মহিলা সংসদ সদস্য সম্পর্কে এরকম একটা কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। এখানে কিন্তু প্রতিবাদটা আসা উচিত ছিল, আমরা প্রথমেই এটা তো যে কোনো একটা গণতান্ত্রিক সংস্কৃতিতে এরকম একটি বক্তব্য যখন প্রকাশিত হয়
তিনি যে প্রতীক নিয়ে নির্বাচন করেছেন সেই দলেরই উচিত ছিল তাকে এই বিষয়টি নিয়ে একটা কারণ দর্শাতে বলা। সেটা কিন্তু তারা তো করলেনই না, এবং সরকারি দল যারা এখন ক্ষমতায় আছেন তাদেরও উচিত ছিল এই বিষয়টি নিয়ে, একজন সংসদ সদস্য এরকম একটি অনভিপ্রেত মন্তব্য করেছেন, সেটি নিয়ে তাদেরও উচিত ছিল অ্যাকশন নেওয়া। কিন্তু কি হলো, শেষ পর্যন্ত যে নারীকে নিয়ে মন্তব্য করা হয়েছে তারই সংসদে বিচার চাইতে হলো। তাহলে আজকে যদি একজন সংসদ সদস্যের বিরুদ্ধে এরকম কুরুচিপূর্ণ মন্তব্য করা হতে পারে, একজন সংসদ সদস্য যদি ন্যূনতম লৈঙ্গিক সমতায় বিশ্বাস না করেন, একজন সংসদ সদস্য যদি মনে করেন যে নারীর শরীর নিয়ে, তার অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ নিয়ে তিনি এরকম ভাবে পাবলিকলি কথা বলতে পারবেন, তাহলে আসলে কোন ধরনের সংসদের চিত্র এখানে স্টাবলিশ হচ্ছে? এবং এই সংসদে যারা হচ্ছে গিয়ে শৃঙ্খলা রক্ষা করার কথা, যারা এখানে একটা যদি মানে নৈতিক স্খলনের মতো এক ধরনের আচরণ হয়, যে আচরণটা আসলে আপনার বিধি বহির্ভূত, সেটার বিরুদ্ধে যদি তারা কোনো ব্যবস্থাই না নিতে পারেন, তাহলে আসলে এই সংসদ কোন ধরনের দৃষ্টান্তগুলি স্থাপন করতে যাচ্ছে? আমরা তো দেখেছি যে অভ্যুত্থানের পর থেকে, অভ্যুত্থানের আগে নারীরা যখন রাস্তায় ছিল তখন তাদের উপস্থিতিটা এই ধরনের দলগুলি খুব এনজয় করেছে, তাদের জন্য সেটা প্রয়োজন ছিল। কিন্তু অভ্যুত্থানের পরপরই নারীদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার জন্য যত রকম নারী বিদ্বেষী কর্মকাণ্ড করা যায় সেটা তারা করেছেন। তারা সোহরাওয়ার্দী উদ্যানের মতো উদ্যানে সেখানে সমাবেশ করে স্টেজ বানিয়ে সেখানে নারীদেরকে, নারী কমিশনকে, নারী সংস্কার কমিশনকে, যারা নারীদের সমতার অধিকারের কথা বলেছে তাদেরকে বেশ্যা বলে গালি দিয়েছেন। তাদেরকে এই ধরনের কথাবার্তা তো তারা বলে বলেই এই পর্যন্ত আসছেন। ফলে 51% নারীর ভোট চাই, নারীদেরকে সমস্ত রকম যে ব্যবহার, ভোটের কাজে বলেন, আন্দোলনের কাজে বলেন, নারীদের শ্রমকে সস্তায় চাই, কিন্তু নারীর ক্ষমতায়ন চাই না। এইটা তো আসলে এই চিন্তার বিরুদ্ধে আমরা মনে করি জনমতের একটা বহিঃপ্রকাশ। সেটা অবশ্যই দীর্ঘদিন ধরে নানান রকম আন্দোলনের মধ্য থেকে হয়েছে, এবং ভবিষ্যতে এই প্রতিবাদের শক্তিটা যদি সংগঠিত হয়, অবশ্যই সেটা শুধুমাত্র নারীরা নয়, সকল প্রগতিশীল মানুষই এই নারীদের এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে তারা দাঁড়াবে। আপনাকে ধন্যবাদ ডক্টর চক্রবর্তী। মানে আমি কিছু মন্তব্য পড়ছিলাম, আমাদের ইউটিউবে দর্শকরা যেরকম মন্তব্য করছেন, তো সেই মন্তব্যের ক্ষেত্রে একটি মন্তব্য ঘুরে ফিরে বেশিরভাগ সময় আমি দেখি যে আসে যে মার্কিন যুক্তরাষ্ট্রে কেন এখনো একটি নারী প্রেসিডেন্ট হতে পারলো না। নারী প্রেসিডেন্ট হতে পারলো না, মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ভোটার আছেন সেইটা তাদের দায়, কিন্তু নারী প্রেসিডেন্ট হতে তো আসলে কোনো বাধা নেই এই দেশটিতে, হয়তো হইতেও পারে কখনো। আর নারীদের প্রতি অসম্মান করে যখন কথা বলা হয় তখন আমি বেশিরভাগ সময় সেটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অনেকখানি মিল পাই। তার মানে তো মানে আপনারা ডোনাল্ড ট্রাম্পের অনুসারী হবেন কিনা সেটা আমি জানি না। যাই হোক, আমি পরবর্তী প্রসঙ্গে যেটাতে আসতে চাই সেটা হচ্ছে যে এই জুলাই সনদ এবং জুলাইয়ের স্পিরিট বাস্তবায়ন নিয়ে কথা চলছে। বলা হচ্ছে যে বিএনপি আসলে যেই সনদে স্বাক্ষর করে এসছে, যে প্রতিশ্রুতি দিয়ে এসছে, যেই গণভোটে হ্যাঁ ভোট দিতে মানুষকে অনুরোধ করে আসছে, তার প্রত্যেকটা জায়গা থেকে বিএনপি সরে যাচ্ছে এবং এক ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে। বিএনপির পক্ষে থেকে আবার যুক্তি দেওয়া হচ্ছে যে তারা কোনোভাবেই এটা থেকে আসলে সরে আসছে না, প্রক্রিয়া থেকে সেটা আলাদা করা হচ্ছে মাত্র। আমি আপনাদের দুজনকেই প্রশ্নটা করতে চাই, কিন্তু ডক্টর চক্রবর্তী এবার একটু আগে বলবেন, আমরা ডক্টর জাবিনকে তারপরে একটু শুনতে চাই যে ডক্টর চক্রবর্তী আপনি ওইরকম মনে করেন কিনা যে জুলাই স্পিরিটের সাথে সরকার ক্ষমতায় বসে 2/3 যেহেতু তারা সংখ্যাগরিষ্ঠতা তাদের আছে, সেইটার জোরে তারা প্রতারণা করছে আসলে? দেখুন, আমরা আসলে জুলাই সনদ বিষয়ে অনেক আগে থেকেই বলে এসেছি যে এখানে আসলে একটা নির্বাচিত সরকার, সেই আসলে শেষ পর্যন্ত জনগণের ম্যান্ডেট হাতে নিয়ে যারা ক্ষমতায় যাবে, যে বিষয়গুলিতে ঐক্যমত হয়েছে সে বিষয়ে সংবিধান সংস্কারের দায়িত্বটা তাদের উপরেই আসলে দেয়া প্রয়োজন। এবং গণভোটের বিষয়টাও কিন্তু আমরা বলেছিলাম যে আসলে গণভোটটাও খুব প্রয়োজনীয় ছিল বলে আমরা মনে করিনি। এখন এই জুলাই সনদ নিয়ে কিন্তু আমরা দেখেছি যে শুরু থেকেই এক ধরনের জাতিকে বিভক্ত করে ফেলা, সংসদকে অকার্যকর করে ফেলা, সেই ধরনের একটা প্রক্রিয়া কিন্তু শুরু থেকেই আমরা দেখেছি। সংসদে যেদিন শপথ নেওয়া হলো, সেই দিনই যে সংবিধানের ভিত্তিতে তারা শপথ নিলেন, সেই সংবিধানেরই আবার একটা সংস্কার পরিষদ, সেটাও কিন্তু একটা শপথ নেওয়ার ঘটনা, সেটাও কিন্তু আমরা দেখেছি। এখন বিএনপি তো সংবিধান সংস্কার পরিষদের তারা সদস্য হিসেবে শপথ নেননি, তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। ফলে সংসদে সংবিধান সংস্কার বিষয়ে আলোচনার ভিত্তিতে তারা জুলাই সনদের যে বিষয়গুলিতে ঐক্যমত্য হয়েছে, যে বিষয়গুলিতে নোট অফ ডিসেন্ট আছে, সেগুলি আলোচনার ভিত্তিতেই তারা যে ডিক্লেয়ার তাদের পজিশন, সেভাবেই তারা হচ্ছে বিষয়গুলিকে সলভ করবেন, এরকমই তাদের পজিশন। কিন্তু এখানে আমরা মনে করি যে জুলাই সনদের মধ্যে মানে এই বিতর্কটা তুলে যারা বারবার সংবিধান সংস্কার পরিষদকে কার্যকর করার কথা বলছেন, আসলে মূল চাওয়াটা কি? মূল চাওয়াটা কি সংস্কার, নাকি মূল চাওয়াটা হচ্ছে সংবিধানটাকে বাতিল করা?
এখানে আমরা দেখি যে সংবিধান জুলাই সনদের মধ্যেও যখন হচ্ছে গিয়ে সনদটা ছিল সেখানে কিন্তু বলা ছিল যে নোট অফ ডিসেন্ট সহ কার্যকর করা, কিন্তু আবার যখন এখানে অধ্যাদেশটা আসলো সেখানে কিন্তু জুলাই সনদ কার্যকর করা, এভাবে নানান ভাবে কিন্তু একটা কনফিউশন তৈরির জায়গা সেখানেও তৈরি করা হয়েছিল। এবং আমরা তো প্রথম থেকেই বলেছি যে সংবিধানের 4টা মূলনীতি, মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত এই যে 4টা মূলনীতি, সেই মূলনীতি গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, এটা আমাদের মুক্তিযুদ্ধের মধ্য থেকে অর্জিত একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জাতির ইতিহাস যেটার উপর দাঁড়িয়ে আছে। ফলে সংবিধানে ডক্টর চক্রবর্তী একটু ইন্টারাপ্ট করি, আমরা যেগুলিকে সংবিধানের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধান বা সংবিধানের মূলনীতি বলি, তার কোনোটা কি আমাকে আসলে কোনো ধরনের, মানে আমি যদি একটা সাধারণ নাগরিক আমাকে প্রোটেক্ট করতে পারছে? মানে কোনো সরকার যদি আমাকে গুম করে, খুন করে, আপনার বিরুদ্ধে মামলা দেয়, আপনি প্রতিবাদ করছেন বলে আপনাকে লাঠি পেটা করে, তখন কি সংবিধান আমাকে কোনো রক্ষা কবচ হয়ে দাঁড়ায়? আমাকে কি আজকে যদি 100 মামলা দেওয়া হয়, ওটার কোনো প্রোটেকশন আমি সংবিধান থেকে পাই অনলি বিকজ এটাতে লেখা আছে? আমি কেন ওইটার প্রতি আর স্পেশাল কোনো ওরকম ভালোবাসা দেখাবো? মানে আমার কি সংবিধান? সেই কারণেই তো আমরা বলেছিলাম যে জনগণ সরাসরি যে প্রশ্ন নিয়ে এত এত পরিমাণে সচেতন নয় বা এত পরিমাণে তাড়িত নয়, সেটার উপরেই তো গণভোটটা হয়েছিল। আবার ধরেন যে এটা আপনি ঠিকই বলেছেন যে সংবিধান কাউকে রক্ষা করতে পারে না, সংবিধানের কারণে কোনো ফ্যাসিবাদ কখনো জন্মায় না। এখানে হিটলারও কিন্তু গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। আজকে ট্রাম্প যে এই যে দেশে দেশে আক্রমণ করছেন, তিনি কি অনুমোদন নিয়েছেন? এখানে কংগ্রেসের অনুমোদন ছাড়াই তো তিনি আক্রমণ করছেন। কোনো কাগজ দিয়ে, কোন ডকুমেন্ট দিয়ে ফ্যাসিবাদ প্রিভেন্ট করা যায় এইটা কখনোই হয় না। সেই জন্য একটা রাজনৈতিকভাবে সচেতন জনগণ প্রয়োজন, যারা প্রত্যেক মুহূর্তে নিজেদের অধিকার রক্ষা করার জন্য যে কোনো ভাবে এক ধরনের পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত আছেন। আবার দেখেন যে এই যে কাগজের কথা বলা হচ্ছে, সংশোধনের কথা, জাতিসংঘের যে সনদ, সেখানে তো বলা আছে 51 অনুচ্ছেদে যে আপনাকে আক্রমণ না করলে, সশস্ত্র আক্রমণ না করলে আত্মরক্ষার প্রয়োজন ছাড়া আপনি পাল্টা আক্রমণ করতে পারবেন না। তাহলে আজকে কি ইরান কি আক্রমণ করেছিল যুক্তরাষ্ট্রের উপরে? ইরান কি এই যে ধরেন ঘটনাগুলি, মানে এই শুধুমাত্র একটা কাগজে সংস্কার করলেই এখানে সংস্কার সাধিত হয়ে যাবে, এই কথা বলতে বলতে আমরা দেখছি যে সংসদে প্রচন্ড উত্তপ্ত বিতর্ক হচ্ছে। কিন্তু এই সংসদ নির্বাচনের 60 ঘন্টা আগে 9 ফেব্রুয়ারি বাংলাদেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তি করেছিল। সেই চুক্তিতে যা যা বলা ছিল সেইগুলি নিয়ে কিন্তু সংসদে কোনো কথা হচ্ছে না। সেই চুক্তিটা 3 মাসের মধ্যে তো এখানে রিভিউ করার সুযোগ আছে। সেই রিসিপ্রোকাল ট্যারিফ নিয়ে আপনারা জানেন যে সেই চুক্তিতে কি পরিমাণ অগণতান্ত্রিক ধারা ছিল। সেখানে বলা আছে যে বাংলাদেশ যদি রাশিয়ার সাথে বা চীনের সাথে আলাদা করে কোনো মুক্ত বাণিজ্যের চুক্তি করে, সেখানে তার বিরুদ্ধে কিন্তু সেখানে যুক্তরাষ্ট্র হচ্ছে দণ্ডমূলক শুল্ক আরোপ করতে পারবে। এবং এখানে বলা ছিল যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র যে সমস্ত দেশের উপরে এখানে হচ্ছে গিয়ে বাধা নিষেধ আরোপ করবে, বাংলাদেশেরও সেখানে সেরকম পরিপূরক বাধা নিষেধ আরোপ করতে হবে। মানে এটা শুধুমাত্র বাণিজ্যিক চুক্তি নয়। রাইট, ওই চুক্তি করতে পেরেছেন, সেই পুরস্কার হিসেবে তো ডক্টর খলিলুর রহমানকে এই সরকারও রাখা হয়েছে। এটা তো মারাত্মক ভালো চুক্তি করেছেন উনি। আমরা শুনছি যে এরপরে যত সরকার আসবেন সব সরকারই ডক্টর রহমানকে রাখবেন, এত ভালো ভালো চুক্তি উনি করেছেন, এত মেধাবী উনি। হ্যাঁ, এত মেধাবী মানুষটিকে নিয়ে যে কথা বলার কথা ছিল সংসদে, সেই কথাটি এখনকার সরকারের যারা উপদেষ্টা ছিলেন গত সরকারের, তারা কিন্তু সেই কথা বলছেন না। বাংলাদেশের স্বার্থ সংরক্ষণ নিয়ে যদি তাদের এতই মাথা ব্যথা থাকবে, তাহলে গত আমলে যখন লালদিয়া পানগাঁও টার্মিনালের চুক্তি হলো তখন তারা চুপ করেছিলেন কেন? এবং এইবারে যখন 9 ফেব্রুয়ারির যে চুক্তি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, সেটা নিয়ে তো যারা সেই সময় উপদেষ্টা ছিলেন তারা সেই দলের লোকজনই তো এখন সংসদ আছেন, তারা তো কোনো কথা বলছেনই না। এবং বর্তমান সরকারও কিন্তু আমরা দেখছি যে তারাও কিন্তু চুক্তিটার বিষয়ে একেবারে নিশ্চুপ, এবং লালদিয়া পানগাঁও টার্মিনালের চুক্তি নিয়েও কিন্তু তারা নিশ্চুপ। ফলে প্রয়োজনীয় বিষয় নিয়ে কথার চেয়ে এই ধরনের কাগজের সংস্কার নিয়ে একটা বিতর্ক কিন্তু আমরা হতে দেখছি। ডক্টর চক্রবর্তী, চুক্তি, ডিপ স্টেট, এগুলি নিয়ে আমরা একটু অন্য আলোচনা করব। আমি শুধু এই পর্বে আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি বলতেছিলেন কিন্তু যে একটা কাগজ বা কতগুলি কাগজের সমষ্টি কিন্তু কাউকে ফেসিবাদ হওয়া থেকে রক্ষা করতে পারে না। আপনার কাছে আমার প্রশ্ন, ওই কাগজের প্রতি আমরা এক্সট্রা ভালোবাসা দেখাচ্ছি কিনা? কারণ আমরা দেখছি যেটাকে আপনি বলছেন যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত মূলনীতি, সেই গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং জাতীয়তাবাদের একটিও কোনো সরকার মানার ব্যাপারে, মানে এটা, মানে তারা হয়তো মুখে বলতে পারে যে তারা মানছে, তারা একদম উল্টা কাজ করে। আপনি দেখেন
আওয়ামী লীগ সরকারের কথাই বলেন, এখানে গণতন্ত্র ছিল না, সমাজতন্ত্র কি এটা তারা বুঝতোই না, জানতোই না, কি সামাজিক ন্যায় বিচার টাই বিচার কি কিছু একটা বলছে। কিন্তু জিয়াউর রহমান ব্যাখ্যা করেছেন, হ্যাঁ জিয়াউর রহমান এটা ব্যাখ্যা করছেন, আওয়ামী লীগ জিয়াউর রহমান সাহেবের ব্যাখ্যা নিয়েই বসেছিল আসলেই মনে হয়। তারপরে কি করছে জানি না। ধর্মনিরপেক্ষতা আপনি খুব ভালো করে জানেন যে ধর্মনিরপেক্ষতা দিয়েও শেখ হাসিনা জান নাই, কিন্তু বরং সম্পূর্ণ উল্টাটা করছেন। জাতীয়তাবাদের তো মানে আমিই বুঝি না, শেখ হাসিনা কি বুঝছেন আমি জানি না। তো ওইটা একটা জিনিসও তো আমার একটা প্রোটেকশন দেয় না, ওই জিনিসটার প্রতি আমি আলাদা, ওইটাই রাখতে হবে, ওইটাই করতে হবে, এটা না করলে হবে না, এটা আমরা কেন বলতেছি? মানে কারণ এটা আমরা বলছি এই কারণে, কারণ হচ্ছে যে এই শব্দগুলি আমাদের সংবিধানে এমনি এমনি আকাশ থেকে উড়ে এসে জুড়ে বসে নাই। আমরা 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিলাম একটা দেশের জন্য, সেই দেশটা কেমন হবে সেইটার যে স্বপ্নটা, সেটার যে আকাঙ্ক্ষাটা, সেইটা কিছু শব্দের মধ্য থেকে মূর্ত হয়েছিল, একটা সংবিধানে সেটা লিপিবদ্ধ হয়েছিল। ফলে কোন শাসক সেইটাকে বাস্তবায়ন করলো কি করলো না, সেটার মধ্য থেকে আমাদের মুক্তিযুদ্ধের যে 9 মাসের এই যে জনযুদ্ধ, 52 সাল থেকে আমাদের যে ধারাবাহিক সংগ্রাম, এরকম একটা গৌরবোজ্জ্বল ইতিহাস যে শব্দগুলির মধ্য থেকে মূর্ত হয়েছে, সেটাকে যদি কোনো শাসক না মেনে থাকে, সেইটা কিন্তু সেটাকে মুছে ফেলার জাস্টিফিকেশন তৈরি করে না। বরং আপনি দেখেন যে এই এত এগুলিকে না মানা, এগুলির বিরুদ্ধে গিয়ে দেশ চালানো, এত কিছুর পরও কিন্তু তারা মূলনীতিটা পরিবর্তন করার সাহস দেখায় নাই। কিন্তু আজকে কিন্তু সেই সাহসটা দেখানো হচ্ছে। আজকে আমাদের দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদের প্রথম অধিবেশন, সেই অধিবেশনে যুদ্ধাপরাধী রাজাকারদের নামে শোক প্রস্তাব আনা হয়েছে। কি পিকুলিয়ার একটা বিষয় দেখেন যে আজকে একই শোক প্রস্তাবে মুক্তিযোদ্ধাদের জন্য আমরা শোক প্রকাশ করছি, আবার রাজাকারদের জন্য আমরা শোক প্রকাশ করছি। এই শোকের আসলে চরিত্রটা কি, এটা কিন্তু মানে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে। কিন্তু কোন শাসক এই মূলনীতিগুলি বাস্তবায়ন করেছে কি করেনি, সেইটা থেকে এই মূলনীতির যে ঐতিহাসিক, এটা অর্জনের জন্য যে ঐতিহাসিক আত্মত্যাগ, সে আত্মত্যাগ কিন্তু মিথ্যা হয়ে যায় না। এবং আমরা যেহেতু মুক্তিযুদ্ধের প্রকৃত সেই চেতনা বাস্তবায়নের জন্য রাজনীতি করি, ফলে অবশ্যই আমরা তো এই মূলনীতির পক্ষে থাকবোই। আমরা এই মূলনীতির শতভাগ পক্ষে, মুক্তিযুদ্ধের যে সত্যিকারের চেতনা সেটা বাস্তবায়নের জন্যই তো আমরা রাজনীতি করছি। ফলে আমরা তো এটার বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। মার্চ মাসের 12 তারিখে বিধি মোতাবেক বিগত সরকারের অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্টের 133টা জারি করা অধ্যাদেশ এগুলা উত্থাপিত হয় এবং এটা বিধি মোতাবেকই হয়েছে, এটাই নিয়ম। উত্থাপনের 30 দিনের ভিতরে, 30 ক্যালেন্ডার পঞ্জিকা দিবসের ভিতরে এটা নিষ্পত্তি করতে হবে। ওই দিনই সংসদ থেকে একটা বিশেষ কমিটি করে দেওয়া হয়। এই বিশেষ কমিটি সরকারি দলের সম্মানিত সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট জাইনুল আবেদিনের নেতৃত্বে করা হয়। সরকারি দল ছিল, বিরোধী দল ছিল, আলাপ আলোচনা হয়েছে, বিভিন্ন সেশন হয়েছে। বিভিন্ন সেশনের পরে হঠাৎ করে দেখা গেল যে একটা রিপোর্ট তৈরি হয়ে গেছে। আমরা বিরোধী দলের যারা মেম্বার ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলাম, এই যে বিশেষ কমিটির রিপোর্ট তৈরি হয়েছে, এটাকে আপনারা একসাথে বসে ফাইনাল করেছেন? না, এই ধরনের তো চূড়ান্তকরণ কোনো বৈঠকই হয়নি। আমরা তখন বললাম যোগাযোগ করেন। তারা যোগাযোগ করলেন। যোগাযোগ করে দেখা গেল যে শুধু সরকারি দলের সদস্যরা মিলে এটাকে একটা ফাইনাল শেপ দিয়ে ফেলেছে। এইখানেই প্রথমে আমি বলবো যে ব্রিচ অফ ট্রাস্ট হয়েছে। উচিত ছিল সবাই মিলেই ফাইনাল করা, অথবা ওখান থেকে 2-3 জনকে 4 জনকে দায়িত্ব দিয়ে দেওয়া, যেখানে সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, যে এটাকে একটা ফাইনাল শেপ আপনারা দেন। তার কোনোটাই করা হয়নি। এরপরে আমাদের আপত্তির মুখে কিছু কিছু জিনিস সংযোজন করা হয়েছে। এটা তো সঠিক সুস্থ ধারা হলো না, ওখান থেকেই শুরু হয়ে গেল সমস্যা। তারপরে বিলগুলো একে একে আসতে যখন শুরু করলো, আমরা একটা জায়গায় ইত্যাদি ভাগ করা হয়েছে। আমরা এটা দেখে পরবর্তী কার্য উপদেষ্টা কমিটির যে মিটিং ছিল, সেই মিটিংয়ে আমরা বললাম যে 133টা অধ্যাদেশ এই মহান সংসদে উত্থাপন হয়েছে। এখন সেই অধ্যাদেশগুলোর উপর যে বিশেষ কমিটি করা হয়েছে, সেই কমিটির ফাংশন হলো আবার তারা এইটার উপরে কাজ করে এইটাকে সংসদে এনে উত্থাপন করবে। তারা তো এখান থেকে বাদ দেওয়ার, কিছু রাখার, কিছু ছাড়ার অধিকার রাখে না। এটা সংসদের প্রপার্টি। কাজেই আমাদের দাবি হচ্ছে
133-এর 133 অধ্যাদেশই এখানে আলোচনা হতে হবে। এটা নিয়ে দীর্ঘ সময় কার্য উপদেষ্টা কমিটির মিটিংয়ে এটার আইনি দিক, এটার সুবিধা, এটার অসুবিধা, অনেক মন্ত্রীরা অনেক কথা এনেছেন। শেষ পর্যন্ত আমাদের যুক্তির সাথেই একমত হয়ে স্পিকার বলেছেন, হ্যাঁ, প্রত্যেকটাই আলোচনার জন্য আনতে হবে এবং এর জন্যে আমরা শুক্রবার দিন পড়বে। আমরা বলছি আমরা এগ্রি। উনি বলেছেন রাত 12টা হলেও সব কিছু আলোচনা করে আমরা নিষ্পত্তি করব। এইটাই ছিল কথা। কিন্তু আজকে কি হলো? আজকে শেষ দিন, আমরা একটার পর একটা মেমো অপেক্ষা করতেছি যে স্পিকারের দেওয়া রুলিং, তার সিদ্ধান্ত কার্য উপদেষ্টা কমিটি, এটাই তো বাস্তবায়ন হবে। কিন্তু আমরা দেখি জাতির নিরাপত্তার সাথে জড়িত, একান্ত স্বার্থের সাথে জড়িত, প্রত্যেকটি নাগরিকের জীবনের সাথে জড়িত এই সবগুলাকে উপেক্ষা করা হয়েছে। এই সবগুলাকে উপেক্ষা করে এটাকে লেপসের খাতায় ফেলে দেওয়া হয়েছে। তারা আজকে এগুলা উত্থাপনই করবেন না। এর আগে সর্বশেষ বিলের আগে আসলো আমাদের জুলাই জাদুঘর বিল। জুলাই জাদুঘর বিলে কনসেনসাস হয়েছিল, যেমনটি বলেছেন আমাদের বিরোধী দলীয় চিফ হুইপ, যে আমাদের সরকারি দল বিরোধী দল মিলে আমরা একমত হয়েছিলাম যেভাবে অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ জারি করেছে এটাকে ইনট্যাক্ট রেখেই পাশ করা হবে, সংসদে আনা হবে। উত্থাপনও হলো সেইভাবে। হঠাৎ করে দেখা যায় সরকারি দলের একজন তিনি হাত উঠালেন, যেটা আনপ্রেসিডেন্টেড। সাধারণত বিল উত্থাপন করে সরকারি দল, কনসার্ন বা আপত্তি থাকলে হাত উঠায় বিরোধী দল। এখানে হাত উঠালেন সরকারি দল। স্পিকার প্রথম তাকে বসিয়ে দিলেন, তারপরে তাকে কথা বলার সুযোগ দিলেন। দেওয়ার পরে তিনি 3টা সংশোধনী এখানে নিয়ে আসলেন। 3টা সংশোধনীর ব্যাপারে আমাদের নীতিগত আপত্তি আছে। তার চাইতে বড় আপত্তির জায়গাটা হলো যে আমরা তো জানলামই না যে কি সংশোধনী উনি এনেছেন, এটা জানার সুযোগ হয় নাই। তারা বলবেন মেমোতে দিয়েছেন। এখানেও স্মরণ করিয়ে দিতে চাই, একটা আইন তৈরি হচ্ছে এখানে বসে বসে জাতির জন্য। আমরা যখন কার্য উপদেষ্টা কমিটির 2য় বৈঠকে বসেছিলাম, তখন তারা সময়ের স্বল্পতা দেখার কারণে শুক্রবারটা এড করা হয়েছে রাত 12টা পর্যন্ত। সকাল বেকাল 2 বেলা, আগে 1 বেলা চলতো, ওই দিনের পর থেকে 2 বেলা করে শুরু হয়েছে অধিবেশন। এটা তো আমরা মেনে নিয়েছি। সেই 2 বেলা শুরু হওয়া অধিবেশন চলছিল, কনসেনসাসও চলছিল, আমরা সহযোগিতা করে যাচ্ছিলাম, আপনারা দেখেছেন। আজকে স্পিকার মহোদয় স্বীকার করেছেন, সবাই স্বীকার করেছে। কিন্তু হঠাৎ করে এটা এনে একটা দলীয় শেপ দেওয়ার চেষ্টা করা হয়। বলা হলো এটা মন্ত্রণালয় যেহেতু এটা তদারকি করবে, কাজেই মন্ত্রী না থাকলে এটা হবে কিভাবে। পরে তারা খোলামেলা বলেই ফেললেন, যদি এখানে সরকারি দলের নিয়ন্ত্রণ না থাকে তাইলে এটা চলবে কিভাবে। এমনকি আমাদেরকে বুঝ দেওয়ার জন্য এটাও বলে ফেললেন যে আজকে আপনারা বিরোধী পক্ষে বসেছেন, আগামীতে তো আপনারা সরকারি দলেও আসতে পারেন, তখন এই সুবিধাটা আপনারাও নেবেন। আমরা বললাম সেম, আমরা এখানে সুবিধা নেওয়ার জন্য আসিনি, আমরা এসেছি জনগণের অধিকার প্রোটেক্ট করার জন্য। ওরকম হলেও আমরা এটা চাই না। শেষ পর্যন্ত আমাদের কোনো আপত্তি স্পিকার শুনলেন না। আমাদেরকে মিনিমাম একদিন আগে এই সমস্ত ডকুমেন্ট সাপ্লাই দেওয়ার কথা, সেইটাও দেওয়া হয়নি। আমরা গিয়ে বসেছি কিসের 1 ঘন্টা, আমরা গিয়ে বসেছি অধিবেশনে, তখন একটার পর একটা এক বস্তা কাগজ আমাদের সামনে আসছে। তাহলে আমরা যেটা দেখলাম না, যেটা শুনলাম না, যেটা নিয়ে চিন্তা করলাম না, সেখানে আমরা রায় দেই কিভাবে? তারপরেও যেহেতু সরকারি দল বিরোধী দল মিলে বিশেষ কমিটি হয়েছিল এবং যে সমস্ত বিষয়ে তারা একমত হয়েছেন, আমরা তাদের উপরে আস্থা রেখেছি। কিন্তু শেষ মুহূর্তে এসে এই আস্থাটাও সরকারি দল ভঙ্গ করেছে। তারা যুক্তি দেখালেন মন্ত্রী ছাড়া সকল সদস্যই বেসরকারি। ওয়েল, কিন্তু যদি বেসরকারি মন্ত্রী, আপনি এটা গ্রহণ করলেন কেন? আপনি গ্রহণ করার মাধ্যমে তো আর এটা বেসরকারি থাকলো না, এখন তো আপনার মেমো হিসাবে এটা আসলো। আপনি তো আর বেসরকারি বলতে পারেন না। আমরা যখন তাকে ধরলাম, তিনি বক্তব্যে উঠে বললেন আমিও জানতাম না। হু নোস?
আর তিনিও যদি না জানেন তাহলে কোন জায়গা থেকে এই কলকাঠি নাড়ানো হয়? এইভাবে একটা গণতান্ত্রিক পার্লামেন্ট চলতে পারে না। এরপরে আমরা স্পিকার মহোদয়কে সুস্পষ্টভাবে জানতে চাইলাম এখানে আপত্তি দিয়ে, তারা আমাদেরকে বুঝ দিলেন যে এখন এইভাবে পাশ হয়ে যাক, আগামীতে দরকার হয় আপনারা বিল আনবেন, আমরা সহযোগিতা করব। আনা বিলেই আপনারা আপনাদের আস্থা রক্ষা করতে পারলেন না, ওয়াদা রক্ষা করলেন না, আর আগামী দিনের আমাদেরকে আপনারা কমলা লেবু দেখাচ্ছেন। তারা আমাদেরকে সম্ভবত শিশু মনে করেন। একটা কমলা লেবু হাতে নিয়ে শিশুকে যদি এরকম নাড়ানো হয়, এটা প্লাস্টিকের না আসল কমলা লেবু বোঝার কোনো উপায় নাই। শিশু তখন ওইটার দিকে দৌড় দেয়। তারা হয়তো সেই রকম শিশু আমাদেরকে মনে করেছে, মনে করে এই ধরনের আচরণ আমাদের সাথে করেছে। এরপরে যখন আমরা সুস্পষ্টভাবে বললাম, মাননীয় স্পিকার, আপনি তো এই সংসদের সর্বোচ্চ ব্যক্তি, আপনি এখানকার সভাপতি, আপনার সভাপতিত্বে যে বৈঠক হলো, আপনি যে রুলিংটা দিলেন যে প্রত্যেকটা বিল আকারে এখানে সবগুলা অধ্যাদেশ আসবে, আমরা স্পষ্ট জানতে চাই এগুলো আসবে কিনা। বিশেষভাবে আমরা জানতে চাই দুদকের বিল আসবে কিনা, পুলিশ সংস্কার কমিশন বিল আসবে কিনা, গুম কমিশনের বিল আসবে কিনা, পিএসসির বিল আসবে কিনা, যেগুলোর সাথে প্রত্যেকটি নাগরিকের ভাগ্য জড়িত, তার নিরাপত্তা জড়িত, যেগুলা দিয়ে অতীতে ফ্যাসিজম কায়েম করা হয়েছে দফায় দফায় বাংলাদেশে, অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে, গণভোট অধ্যাদেশ আছে, এগুলা তারা আনবেন না। তারা আনবেন কোনগুলো? যেগুলাতে ফ্যাসিজম বহাল থাকবে, আনলে কোনো সমস্যা নাই। ক্ষমতা বৃদ্ধি পায়, যেগুলা ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য দরকার, সেইগুলা তারা আনবেন। স্থানীয় সরকার বিল তারাই তাদের নির্বাচনী ইশতেহারে বলেছেন, তারাই তাদের 31 দফা সংস্কারের প্রস্তাবে বলেছেন যে কোনো স্তরে তারা অনির্বাচিত কোনো প্রতিনিধি দেখতে চান না। তারা নিজেদের সাথেই নিজেরা তাদের কথা রক্ষা করেন নাই, জাতির সাথে রক্ষা করেন নাই। এই আচরণ, স্ববিরোধী আচরণ, আস্থাহীনতার এই যে পরিবেশ তারা সৃষ্টি করেছেন, আমরা এটার জন্য নিন্দা জানাই। এই পার্লামেন্ট আমরা মেনে নিয়েছি, এই পার্লামেন্ট নিয়ে অনেক কথা আছে, এই নির্বাচন নিয়ে অনেক কথা আছে, এবং সেই নির্বাচনের পক্ষে মিনিমাম 2 জন রাজসাক্ষী পাওয়া গেছে। ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে সাবেক উপদেষ্টা পরিষদের একজন সদস্য, আর বর্তমান সরকারি দলের একজন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। উনি বলেছেন যে আন্দোলন করেছে ছাত্ররা, আমরাও ছিলাম, তবে ক্যাপ্টেনের হাতে প্রফেসর ডক্টর ইউনূস লন্ডনে নিয়ে ট্রফি তুলে দিয়ে এসেছে। সেম ট্রফি যদি ওখানেই দিয়ে থাকেন, তাইলে কিসের নির্বাচন? তাইলে তো নির্বাচনের ভাগ্য যোগাযোগ করে পর্দার আড়ালে ঠিক করে জাতিকে ব্ল্যাকমেইলিং করা হয়েছে, যার প্রমাণ আপনারা গতকাল দেখেছেন। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আবারও কথা দিচ্ছি, জনগণের অধিকারের পক্ষে লড়াই করতে গিয়ে আমরা কোনো জায়গায় চুল পরিমাণ কোনো ছাড় দেব না। আমাদের অবস্থান অক্ষুণ্ণ থাকবে ইনশাআল্লাহ। আমাদের এই লড়াই জনগণের অধিকার আদায়ের লড়াই। জনগণের গণরায়, গণভোটের রায় বাস্তবায়ন হলেই আমরা মনে করি যে এই সবগুলা সমাধানের রাস্তা খুলে যাবে। সংসদে আমরা তার সুবিচার পাই নাই, ইনশাআল্লাহ জনগণের কাছে আমরা সুবিচার পাব। আমরা জনগণকে নিয়েই সেই দাবি আদায় করে ছাড়ব। অতীতেও সেদিন আমি বলেছি, অতীতেও এই ধরনের সংসদে কিছু কিছু বিলকে পাত্তাই দেওয়া হয়নি, পরে তারা নিজেরাই বাধ্য হয়েছেন সেইগুলাকে নিজেরা শেপ দিতে। গণভোটের গণরায় 70% মানুষের রায়কে অগ্রাহ্য করার মানে হচ্ছে ইনশাআল্লাহ সব দাবি আদায় হবে, এবং সেই দাবি আদায় করতে গিয়ে যত ত্যাগ স্বীকার করতে হয় ইনশাআল্লাহ আমরা প্রস্তুত। প্রিয় দেশের জন্য প্রস্তুত। জনগণ, আপনাদের আমাদের সকলের ভালোবাসার বাংলাদেশের জন্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত এ লড়াই অব্যাহত থাকবে।
আমরা আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। প্রশ্ন ছিল, সরকার দলের হুইপ তিনি বলেছেন যে 16টি অধ্যাদেশ যেটি উত্থাপন করেন, যেটি ল্যাপস হয়ে গেছে, সেই অধ্যাদেশগুলো ওনারা পরবর্তী অধিবেশনে বিল আকারে আনবেন। এটাকে আসলে আপনারা বিশ্বাস করেন কিনা, বা আসলে সেটা প্রসিডিংটা কি হবে? আমার ধারণা আপনারা সংসদে আমাদের বক্তব্য শুনেছেন, আমরা ওখানে মুখের উপরেই বলেছি, এ পর্যন্ত আপনারা যতগুলা মানে ওয়াদা ভঙ্গ করেছেন এর ভিত্তিতে আপনাদের উপর আমাদের কোনো আস্থা নেই। আপনারা এখনই আনেন নাই, পরবর্তী পর্যায়ে আনবেন। 2 নম্বর কথা হচ্ছে, ওনারাই বলেছেন যে আজকে রাত 12টা রেড লাইন, এরপরে এইগুলার আর কোনো কার্যকারিতা নাই, অটোমেটিক্যালি শেষ। ওনারা সেই শেষ করে দেওয়ার কৌশলটাই ওনারা নিয়েছেন। আমি কৌশলও বলবো না, আমি বলবো অপকৌশল নিয়েছে। সেই অপকৌশলের ফাঁদে আমরা পা দিতে চাইনি বলেই তো আমরা আউট করেছি জনগণ। ধন্যবাদ আপনাদেরকে। একটা বিষয়, সেটা হচ্ছে যে বিলগুলো আজকে পাস হয়েছে এবং যেগুলো বাতিল হয়েছে, বিশেষ কমিটিতে সরকার দল দাবি করছে আলোচনা হয়েছে এবং আপনাদের সাথে সবকিছু করে আনা হয়েছে। এখন তারা বলছেন যে আপনারা বিরোধিতা করার জন্য এটা বিরোধিতা করছেন। এটার আসল গ্যাপটা কোথায়? যা বলেছি এখানে এই গ্যাপ খুলে দিয়েছি। আজকে সব কোনো গ্যাপ রাখি নাই, সব খুলাসা করে বলে দিয়েছি। জি, শেষে আমাদের বলে গেছেন যে এই গণভোটের পক্ষে তার দলের প্রধান নির্বাচনের সময় ভোট চেয়েছেন, ভোটকে তারা অস্বীকার করছেন। গণভোটকে অস্বীকার না করলে এটা ল্যাপস হয় কিভাবে? গণভোটের প্রতি সম্মান দেখানোর জন্যই তো সংস্কার পরিষদের সদস্য। মুক্তিযুদ্ধের কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের একজন দর্শক, ওনার নাম ইয়ামিন আহমেদ রোহান, তিনি অনেকগুলি একই ধরনের মেসেজ করেছেন। আমি একটু পড়ি। 30 লাখ তালিকা দিবেন নাকি মুজিবের গুজবই বলে যাবেন? সংখ্যা কম বেশি ছোট করে দেখি না, কিন্তু 30 লাখ মানুষ প্রাণ গেছে, তার তালিকা কই? আমরা এই কথাটি অনেকবার শুনেছি। আমি একটু আপনার কাছে পুরো বিষয়টা নিয়ে জানতে চাই যে ডিপ স্টেট, ক্ষমতার রাজনীতিতে জনগণের বাইরেও বা যাদের জন্য রাজনীতি করে তাদের বাইরের রাজনীতিটাও। দেখুন, প্রথম কথা, 30 লক্ষ শহীদের প্রসঙ্গে যে আলোচনাটি তিনি করেছেন, এটি মুজিবের মুখ থেকে বের হওয়ার আগে এটি কিন্তু আন্তর্জাতিক মিডিয়ায়, পত্রপত্রিকায় চলে এসেছিল। ফলে এটি নিয়ে যারা বিতর্ক করেন, বিতর্কটা আসলে খুবই উদ্দেশ্য প্রণোদিত এবং মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যাকে ছোট করে দেখানোর মধ্য থেকে তারা কারা আসলে এখানে আনন্দিত হন, এটা আসলে আমার মনে হয় না খুব ব্যাখ্যা করে বলার প্রয়োজন আছে। বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি বাংলাদেশের রাজনীতিবিদদের এই ধরনের এক ধরনের লুটপাট দুর্বৃত্তায়নের ব্যবস্থাকে বজায় রাখতে গিয়ে এদেরকে পুনর্বাসন তারা করেছেন সবাই মিলে, এটা এখনো বাস্তব আর কি। এবং এই যে ডিপ স্টেটের কথা প্রসঙ্গে, যার যে উপদেষ্টার কথার প্রসঙ্গে আলোচনাটি এসেছে, আমাদের আসলে খুব জানার ইচ্ছা যে তিনি আসলে যখন উপদেষ্টা হিসেবে ছিলেন, তখন আসলে তিনি কেন এরকম একটি বিষয় জানতে পেরে তখন কেন চুপ ছিলেন, সেটা আসলে আমাদের একটা মানে আমার মনে হয় জাতির একটা প্রশ্ন। কারণ আসলে যে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার একটি সম্ভাবনা যদি তৈরি হয়ে থাকে, তিনিও সেই সম্ভাবনার তৈরি হওয়ার এই যে আলোচনা, এই আলোচনার কোনো অংশে যুক্ত ছিলেন কিনা, না হলে কেন তিনি ক্ষমতায় থাকার অবস্থায় কথা না বলে এখন যখন তিনি আর অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে নাই, তখন এই কথাগুলো আমি একটা জিনিস, এটা আসলে আমাদের একটু জানার বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে ডিপ স্টেটের যে গুরুত্বপূর্ণ, আমি ভুলে যাওয়ার আগে আমিও একটু ভুলে যাওয়ার আগে বলে রাখি, ডিপ স্টেটের যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে, দেখেন 20 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে একটা রায় হয়েছে। সেই রায়ে বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে আইনের বলে বাড়তি ট্যারিফ বসিয়েছেন, এটা হচ্ছে বেআইনি। এবং সেইটা নিয়ে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেছেন, ফলে যেহেতু যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে, ফলে এইটার বিষয়ে যত তিনি ট্যারিফ বসিয়েছেন সব হচ্ছে গিয়ে এখানে অকার্যকর হয়ে যাবে। আমাদের দেশের মানুষজন যারা এখন ডিপ স্টেটের বিরুদ্ধে কথা বলছেন, যারা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কথা বলার মতো এক ধরনের ইমপ্রেশন তৈরি করতে চাচ্ছেন, তাদের মুখে, না সরকারি দলের মুখে না বিরোধী দলের মুখে, এরকম একটা মার্কিন যুক্তরাষ্ট্রের আদালতে যে চুক্তি বাতিল হয়ে গেছে সেইটা নিয়ে সংসদে একটা কথা বলার মূরত্ব কারণ নাই। তাহলে ডিপ স্টেট নিয়ে কথা বলে এইটা প্ল্যান হয়েছিল এগুলা বলে নিজেদেরকে অতি বিপ্লবী হিসেবে জাহির যারা করতে চাচ্ছেন, আজকের দিনে এই দেশের সাথে যে অন্যায় চুক্তি হয়েছে সেই চুক্তি করার সময়ও তো তিনি উপদেষ্টা ছিলেন। আজকেও তো তার দলের এখানে সংসদ সদস্যরা আছে, এই যে জামাত ইসলাম, যারা বিভিন্ন সময় খুবই দেশপ্রেমের সবক দিয়ে থাকে, আবার হচ্ছে বিএনপিও তো বাংলাদেশ ফার্স্ট এটা বলে তো তারা হচ্ছে গিয়ে সংসদে গিয়েছে। সেই চুক্তি নিয়ে তো ডিপ স্টেটের বিরুদ্ধে বলেন, ইউনাইটেড স্টেটের বিরুদ্ধে বলেন, কোন স্টেটের বিরুদ্ধে তো কেউ শব্দ উচ্চারণ করছেন না। ফলে
অতীতে কি হয়েছিল সেই সময় আমি সেখানে ক্ষমতায় থেকেও কথা বলি নাই, আজকে আমি হচ্ছে নিজেকে জাহির করার চেষ্টা করছি, এই ধরনের আমরা বলবো যে রাজনৈতিকভাবে এই ধরনের স্টান্টবাজি এগুলি বাংলাদেশের মানুষ অনেক দেখেছে। যে নজরুলের একটা যৌবনের গানের মধ্যে নজরুল বলে গিয়েছেন যে অনেক যুবক আছে যাদের যৌবনের ঊর্ধ্বের নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি। তো এইরকম অনেক তরুণ উপদেষ্টারাও আমরা দেখেছি যে যারা আসলে শুধুমাত্র বয়সেই তরুণ, কিন্তু মাথার মধ্যে ব্যবস্থাটা সেটা হচ্ছে একেবারে বস্তা পচা সেই পুঁজিবাদী সাম্রাজ্যবাদী পদলেহনের ব্যবস্থা। ফলে এখানে শুধুমাত্র বয়সে তরুণ, বয়সে নতুন, সেইটা দিয়ে আসলে রাজনীতি নির্ধারিত হয় না, এটা তারা আবারও প্রমাণ করলেন। আমরা যখন ডিপ স্টেটের কথা বলি এবং সেটা আমরা স্টেটটা কি ধরনের স্টেটে আছে সেটা আমরা জানি না, এবং আমরা এগুলি প্রায়ই শুনি, কিন্তু যেটা দেখি মুখে যা কিছুই বলি মধ্যপ্রাচ্যে এত বড় অন্যায় হইতেছে সেইটা আমরা মানে না সরকার, না বিরোধী দল, না অন্য কেউ, এইটা আমেরিকার নামটা আমরা মুখে আনতে পারি না। আমি জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেলকে জিজ্ঞেস করছিলাম যে আপনারা যে বিবৃতি দিলেন এর মধ্যে ইরানকে আক্রমণ করছে তো বোঝাই যায় না, মানে আমেরিকার তো অংশগ্রহণই বোঝা যায় না। উনি বলছেন সব নাম তো সব জায়গায় দিতে হবে না, সিরিয়াসলি বলছেন কিন্তু। এবং সরকারের বিবৃতি এবং জামাতে ইসলামের বিবৃতির মধ্যে কোনো তফাৎ নাই, মানে তারা এত কথা বলেও একটা সৎ এবং তাদের কাছ থেকে অন্য কিছু আশা করেছিলেন, এটা জেনে আমার বেশ চমৎকৃত লাগছে আর কি। কারণ হচ্ছে যে এই জামাত ইসলাম তো হচ্ছে সেই জামাত ইসলাম যারা ভারত বিরোধিতার কথা বলে নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে এসেছিলেন তারা তাকে অভিনন্দন জানিয়েছিলেন, শুভকামনা জানিয়েছিলেন, স্বাগতম জানিয়েছিলেন। ভারত বিরোধিতাকে রাজনীতির তারা মূল ভিত্তি বানিয়েছেন, মূল নীতি বানিয়েছেন, কিন্তু তারা তো সেই কাজ করেছেন। ফলে সেই সময় কিন্তু মার খেয়েছিল বামপন্থীরা। আজকেও বাংলাদেশের রাজপথে ইরানের পক্ষে মিছিল করা বলেন, ইরানের পক্ষে অবস্থান জানানো বলেন, সারা দেশে আমরা কিন্তু এই যে ঢাকায় তো হয়েছে, বরিশাল, চট্টগ্রাম সমস্ত জায়গাতে কিন্তু ইরানের এই যে যুদ্ধের বিরুদ্ধে বামপন্থীরা পরিষ্কারভাবে আমেরিকা এবং ইসরায়েলের এই যে সাম্রাজ্যবাদী যুদ্ধ এর বিরুদ্ধে কিন্তু বামপন্থীরা কথা বলছে। সারা পৃথিবীতে আমরা দেখছি যে এই যুদ্ধের বিরুদ্ধে এক ধরনের দারুণ কিন্তু যুদ্ধবিরোধী মনোভাব সেটা মানুষের মধ্যে ফুটে উঠছে। ফলে আমরা মনে করি যে আজকের দিনে এই সাম্রাজ্যবাদী ভাসুরের নাম মুখে নেব না, সেইটা করে রাজনীতি করলে একসময় না একসময় জনগণের কাছে সেই রাজনৈতিক শক্তি অবশ্যই সেটা বিভিন্ন সময় ধিকৃত হয়েছিল এবং সামনেও হবে। প্রিয় দর্শক, নারী নেতৃত্ব সাধারণত বাংলাদেশি যারা আছেন যেমন একটু ধার্মিক টাইপের, তারা কিন্তু এই নারী নেতৃত্ব একদমই পছন্দ করেন না। এই একজন মহিলা হাজার হাজার পুরুষদের মধ্যে নেমে নির্বাচনের জন্য ভোট চাইবে, দুজন মানুষের সাথে ওঠা বসা করবে, এই মহিলারা তো নিজেদের নিরাপত্তা নিজেরাই দিতে পারে না। ধরেন যদি কোনোভাবে রাজনৈতিক কোনো কাজে রাত 3টার সময় উঠে সেখানে যাওয়া লাগে, একটা পুরুষ সেখানে যেতে পারে, কিন্তু একটা মহিলা কিভাবে সেখানে যাওয়া সম্ভব? আসলে আপনারা কতটা পছন্দ করেন এই মহিলা রাজনীতি, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, যাই হোক আজকের মতো, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম। তো এতক্ষণ আপনারা যেই ভিডিও ফুটেজটি দেখলেন, এই ভিডিও ফুটেজ সম্পর্কে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওতে কথা বলছেন খালেদ মহিউদ্দিন এবং আরও কথা বলছেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রিয় দর্শক, আরও কথা বলছেন মনীষা রানী। তো মনীষা হচ্ছে বামপন্থী রাজনীতি উনি বিশ্বাসী, বামপন্থী রাজনীতি সাধারণত উনি করেন। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আসলে কেমন লেগেছে আপনাদের সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারবেন। প্রিয় দর্শক, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে, আজকের ভিডিওতে আমরা দেখছি বারবার খালেদ মহিউদ্দিন সাহেব জুলাই সনদ এবং বারবার নারী নেতৃত্ব নিয়ে এখানে কথা বলছেন। তো জুলাই সনদ বাস্তবায়ন হওয়া দরকার নাকি দরকার নেই, এবং নারীদের আসলে নেতৃত্ব দেওয়া উচিত নাকি উচিত না, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।